হ্যালো, আসসালামু আলাইকুম। ছোটবেলায় স্কুলে শ্রেণী শিক্ষক কক্ষে বসে বেশিরভাগ শিক্ষার্থী একচোখ স্বপ্ন নিয়ে বলে থাকে, বড় হয়ে আমি ডাক্তার হব, আমি শিক্ষক হব, আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি পাইলট হব। আরো কত কি স্বপ্ন পূরণ হয় সেই শৈশবে। তারপর ধাপে ধাপে স্বপ্ন পূরণের সময় এলো। যখন স্বপ্ন পূরণের সময় এসে তখন কর্মসংস্থানের অভাবে বাস্তবতা নিরখে সেই স্বপ্ন তলিয়ে যেতে থাকে হতাশার সাগরে। আমরা কখনোই চাই না আমাদের তরুণ সমাজের একজন তরুণ ও কোনো রকমের হতাশায় নিবজ্জিত হোক। দর্শক, আজ আমরা কথা বলবো আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রকৌশলীদের ভূমিকা কি। আজ আমাদের স্টুডিওতে আছেন আমাদের শ্রদ্ধেয় রফিকুল ইসলাম স্যার, ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন স্যার, এবং আমাদের প্রফেসর রুবায়েত শিমুল চৌধুরী স্যার, এবং আমাদের নজরুল শিকদার স্যার। প্রথমে আমি বিএ নিয়ে একটু বলে থাকি যে আপনারা সবাই বিএ এর কার্যক্রম সম্পর্কে জানেন। তারপরও আমি অতি শর্ট সময়ে অল্প সময়ে বলবো যে বিএ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন পেশাজীবীদের একটি জাতীয় সংগঠন। এটা হচ্ছে যে পুরো বাংলাদেশকে আমরা 9টি জোন এবং 4টি শিল্প জোনে ভাগ করেছে। টোটাল 13টি জোনে আমাদের এই কার্যক্রম চলছে। সরি, আমাদের এর মধ্যে আমাদের যে জোনগুলোকে ভাগ করা হয়েছে তার মধ্যে হচ্ছে ঢাকা জোন, খুলনা জোন, বরিশাল জোন, ফরিদপুর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট জোন। আর শিল্প জোনগুলোর মধ্যে হচ্ছে সাভার, মানিকগঞ্জ, ধামরাই, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ শিল্প জোন। আমরা এই শিল্প জোনগুলোকে আবার জেলা ভিত্তিক এবং ইউনিট ভিত্তিক আস্তে আস্তে একদম তৃণমূল পর্যায়ে কমিটি করে যেন সকল ইঞ্জিনিয়ার আমাদের বিএর সাথে সংযুক্ত হতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি অতিথিদের সাথে আপনাদের পরিচিত হয়েছি। এখন আমি আমাদের অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের কাছে যাব। স্যার, কেমন আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনার এই সময়ে আমরা প্রকৌশলীদের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাইব, বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতিতে সেলফ এমপ্লয়মেন্ট কতটুকু নিরাপদ বলে আপনি মনে করেন, এবং সেলফ এমপ্লয়মেন্ট সাস্টেইনেবল করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন স্যার? জি, ধন্যবাদ মুশিদ রহমান। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিআই এর কর্তৃপক্ষকে, বিশেষ করে আজকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সম্মানিত আলোচক বৃন্দ এবং আমার প্রিয় প্রকৌশলী। যেহেতু আমি মানিকগঞ্জের একজন ছেলে, মানিকগঞ্জ থেকেই আমার শৈশব এবং যৌবন কাল অতিবাহিত করেছি, এই জন্য মানিকগঞ্জে বিশেষ একটা সফট কর্নার আমার ভিতরে আছে। এই জন্য আমি বিআই এর সাথে আমার বেশি দিনের পরিচয় না, হঠাৎ করে এই ফেসবুকে এর সাথে আমার পরিচয় হয় আর কি। তারপর থেকে কেমন যেন এর সাথে খুব অন্তরঙ্গ ভাবে মিশে গেছি। মশিউর রহমান সাহেব যখন বললেন যে এরকম একটা আলোচনা হবে, তখন আমি রাজি হয়ে গেলাম, কারণ আমি মনে করলাম যে আমার মানিকগঞ্জ ভাইদের সাথে একটু অন্তরঙ্গ ভাবে একটু মিশবো আর কি। যাক, যে প্রশ্নটা করা হলো আর কি, বর্তমান পরিস্থিতিতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের আলোচ্য বিষয়, সেলফ এমপ্লয়মেন্ট। খুবই সুন্দর কথা এবং গুরুত্বপূর্ণ কথা, আকর্ষণীয় কথা। তবে সেলফ এমপ্লয়মেন্টের আগে আমাদের আরো দুটো এমপ্লয়মেন্টের কথা বলতে হবে, না বললেই নয়। সেটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট আর নন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। আমরা যদি নিরাপদের কথা বলি, তাহলে বর্তমান কালে বাংলাদেশের প্রেক্ষাপটে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট হচ্ছে সবচেয়ে নিরাপদ, এবং এটা এত নিরাপদ যে এখানে দুর্নীতি করলে বা যদি কারো এফিসিয়েন্সি নাও থাকে, কেউ যদি সিনসিয়ার নাও হয়, তাহলে কমপক্ষে চাকরিটা যাবে না। আমি ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে RRMP3 রোডস একটা প্রজেক্টে ছিলাম, সেখানকার প্রজেক্ট ডিরেক্টর ছিলেন, আমি নাম বলবো না আর কি। তো ওনার হঠাৎ করে চাকরি চলে গেল, যে কোনো কারণেই হোক, ফল্টের কারণে। তো উনি 5 বছর উনি জবের বাইরে থাকলেন। আর এই 5 বছরে উনি ওনারকে যে কারণে সাসপেন্ড করা হয়েছিল,
উনি কোর্টে যে রিট পিটিশন করলেন এবং রিটের মাধ্যমে উনি 5 বছর পর চাকরি ফিরে পেলেন। নট অনলি দ্যাট, 5 বছর পরে উনি চাকরি পেলেন, ওনার বেতন ভাতা ইনক্রিমেন্ট সহ পেলেন এবং ওনার প্রমোশনও পেয়ে গেলেন, ডিউ প্রমোশন যেন সবই পেয়ে গেলেন। তাহলে নিশ্চয়ই উনি একটা অন্যায় করেছিলেন। আর সুবিধা হলো এখানে যে গভর্নমেন্ট এক ধরনের লয়ার রাখে, আর ইন্ডিভিজুয়ালি যার বিরুদ্ধে ক্লেম করা হয় সেও লয়ার রাখে। গভর্নমেন্ট কিন্তু লয়ার রেখেই তার কর্তব্য শেষ করে দেয়। আর যার বিরুদ্ধে ক্লেম করা হলো বা যাকে সাসপেন্ড করা হলো সে কিন্তু ওই লয়ারের পিছনে থাকে, এবং কি গভর্নমেন্ট লয়ারকেও সে কনভিন্স করে তার কিন্তু অধিকারটা সে আদায় করে আর কি। এই জন্য গভর্নমেন্ট সবসময় এই ক্ষেত্রে হয় সবসময় ফেল করে, এবং যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সে সবসময় আমরা দেখি যে তার চাকরিটা ফিরে পায়, প্রমোশন এবং ইনক্রিমেন্ট সহ। আমি এই বোঝাতে চাচ্ছি যে জব সিকিউরিটি সবচেয়ে গভর্নমেন্ট হলো বেশি। তারপর হচ্ছে নন গভর্নমেন্ট সার্ভিস, এটা জব সিকিউরিটি নাই, অনেকটা কেউ কেউ ওই দাসত্বের মতোই তাদের সাথে ব্যবহার করে, উইদাউট নোটিশ তাকে টার্মিনেট করে, এবং বেতন ভাতা তাকে অনেক সময় না দিয়ে তাকে টার্মিনেট করা হয়, হ্যাঁ, যেটা খুবই মানবতা বিরোধী। আর 3 নম্বরটা যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। এখন যা গভর্নমেন্ট সার্ভিস করতে পারবে না বা পাবে না তাকে নন গভর্নমেন্ট, এবং সেও যদি না করে তাহলে সে নিজে নিজেই একটা তার কর্মসংস্থান তৈরি করে নেবে। এখন বিষয় হচ্ছে যে এই পরিবর্তনশীল পরিস্থিতি একটা কথা আসছে এখানে। বিশ্ব কিন্তু সবসময় পরিবর্তনশীল ছিল, কোনো সময় বিশ্ব কোথাও স্টে করে নাই যে আর কোনো ডেভেলপ হবে না, আর কোনো সমস্যা হবে না, বা আর কোনো অ্যাডভান্স হবে না, সবসময় পরিবর্তনশীল। কিন্তু বিগত কয়েক বছর যাবত এটা এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে এর সাথে তাল মিলে চলাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করি যে এর পরিস্থিতিটা কি এখন বাংলাদেশ, তাহলে আমরা দেখব যে আমরা নেগেটিভ সাইডটাই কিন্তু বেশি দেখছি এখন বাংলাদেশে। যেমন এখানে দুর্নীতি, আইনের শাসন নাই, বেকার সমস্যা বেড়ে চলছে, কোনো কিছু করতে গেলে চাঁদাবাজি, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা বিরাট বাধা, এবং এটা একটা অনিরাপদ ব্যবস্থাপনা। দুর্নীতির ক্ষেত্রে আমরা কিন্তু সবাই দুর্নীতির সাথে কম বেশি পরিচিত আর কি। দুর্নীতিটা এমন ভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে যে আমরা যেখানে যাই, ইভেন কি আমার কাছে এক কন্ডাক্টর আসলে সে মসজিদের কাজ করবে, তো বলতেছে স্যার মসজিদের কাজ করবো, সেক্রেটারি সাহেব বলতেছে একটু বেশি বেশি করে ধরতে, হ্যাঁ, যাতে তার কিছু থাকে। আপনি চিন্তা করেন মসজিদ একটা এমন একটা জায়গা যেখানে দুর্নীতি মুক্ত করার জন্য সবসময় কথাবার্তা বলা হয়, সেখানেও দুর্নীতি। তার আমি বোঝাতে চাচ্ছি যে দুর্নীতিটা হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। একটা কৌতুক এইভাবে প্রচলিত আছে যে দুদকের, বিভিন্ন দেশের দুদকের পরিচালকরা একসময় দেখলো যে এক ইবলিস সে দুর্নীতি কন্ট্রোল করতেছে, এবং সে কিভাবে এটা কন্ট্রোল করে, মনিটরিং করে, যে সেখানে একটা অ্যানালগ মিটার আছে, মিটার ঘুরে, যে দেশের যত দুর্নীতি ওই দুর্নীতির রেঞ্জ অনুযায়ী মিটারটা ঘুরে। তখন সব দুদকের চেয়ারম্যানরা ওই কন্ট্রোল রুমে গেছে, যার যার দেশের মনিটরিং করতেছে আর কি, কার দেশের দুর্নীতি কেমন। কিছু কিছু দেশ দেখে যে ঘুরেই না, তার মধ্যে দুর্নীতি নাই আর কি। কিছু কিছু দেশে দেখা যাচ্ছে যে খুবই ভালোই ঘুরতেছে আর কি। সবাই যখন যার যার দেশের দুর্নীতির মিটারটা দেখলো, তখন বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বাংলাদেশের যে দুদকের চেয়ারম্যান ছিলেন উনি বললেন ঠিক আছে, ভালোই হলো, আমাদের দেশের দুর্নীতি একটু বেশি, যদি খুঁজে না পাওয়া যায় তাহলে ভালোই হবে আর কি। কিন্তু অন্য অন্য দেশের দুর্নীতির চেয়ারম্যানরা তো নাসরবান্দা, উনি বললেন না, বাংলাদেশটা দেখতেই হবে, কারণ বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে মাঝে মাঝে তো আমরা মিডিয়াতে পত্র পত্রিকায় পাই। তখন যে কন্ট্রোল রুমে ছিলেন ওনাকে বলা হলো যে বাংলাদেশের মিটারটা তো দেখছি না। তো উনি একটু হেসে দিয়ে বললেন মিটারটা আমার উপরে। কি জন্য উপরে বলে, মিটারটা এত ঘুরে যে আমি ওর সাথে ব্লেড লাগিয়ে বাতাস খাচ্ছি আর কি। হ্যাঁ, এই হলো বাংলাদেশের দুর্নীতির একটা কৌতুক আর কি। তো আমরা কিন্তু এই দুর্নীতিটাকে মেনেই কিন্তু আমরা আমাদের সেলফ এমপ্লয়মেন্টের দিকে টার্গেট নিচ্ছি। আইন শাসন বলতে যেটা আছে সেটা তো বললামই, যে আপনি যদি প্রশাসনের কাছে আপনার অধিকার আদায় করে যান, সেখানে আপনি রন্ধে রন্ধে বাধার সম্মুখীন হবেন এবং অনেক সময় হিতে বিপরীত হয়ে যাবে। আর আপনি যদি একটা জিনিস মার্কেটিং করবেন বা অন্য কোথায় পাঠাবেন,
তাহলে আপনার যে প্রোডাকশনের কষ্টের সাথে একটা অ্যাডিশনাল কস্ট আসবে, সেটা হলো চাঁদাবাজি। হ্যাঁ, ঢাকা থেকে যদি আপনি খুলনা বা যশোর বা এরকম লং রোডে যান, তাহলে দেখা যায় যে প্রত্যেকটা ঘাটে ঘাটে যে চাঁদাবাজিটা, সেটা প্রোডাকশন কস্টের সাথে যোগ করে তারপরে কিন্তু আপনার প্রোডাক্টটার ভ্যালুয়েশন করতে হয়। তখন দেখা যায় যে ইম্পোর্ট করলেই তো আরো কমে পাচ্ছি, আমরা ওন প্রোডাকশনে যেটা যাব তার চেয়ে ইম্পোর্টেড গুডস এর দাম অনেক অনেক সময় কমে যায় আর কি। তো এই হচ্ছে আমাদের সার্বিক বাংলাদেশের বর্তমান অবস্থা। তে এই যে পরিস্থিতিটা, এর কিন্তু আর এর সাথে তো আপনার নোভাল করোনা ভাইরাস কোভিড-19 যোগ হওয়াতে সার্বিকভাবে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটাই অনেকটা ফল করেছে। আমি মাঝে মাঝে ওই আহ, পদ্মা সেতুর যেখানে হচ্ছে মাওয়া পার হয়ে ওপারে যায় একটা প্রজেক্ট আছে, আমার হলো একটা হাসপাতাল প্রজেক্ট, ওখানে একটা সাইড ভিজিটে যাই। তবে ওই দিন গেলাম আর কি, দেখলাম আমি যে ফেরিতে উঠছি আমার গাড়িটা, সেখানে আমাদের সাথে 3টা ট্রাক এপার থেকে পার হয়ে উপরে যাচ্ছে, ফ্যামিলি সহ। আমি যখন আসার পথে যে ফেরিতে আমাদের গাড়িতে উঠবে আর কি, আমরা ওয়েট করছি, দেখলাম যে 4টা ট্রাক ফেরি থেকে নামছে। অর্থাৎ ঢাকা এন্ডে থেকে ওই পারে আরো 4টা ট্রাক গেল। তা আমার দেখায় মোট 7টা ট্রাক আমি দেখলাম, অর্থাৎ 7টা ফ্যামিলি ঢাকা থেকে চলে যাচ্ছে আর কি। তো একটা রুটেই যদি প্রতিটা ফেরিতে যে এভাবে যায়, তাহলে ঢাকার চারদিকে যে রুটগুলো আছে, সেই রুটে কতটা ফ্যামিলি ঢাকা থেকে তারা বাড়ির দিকে চলে যাচ্ছে। এর একটা মাত্র কারণ হচ্ছে তারা এখানে হয়তো কেউ ব্যবসা করতো, হয়তো কেউ চাকরি করছে, তারা জবলেস হয়ে গেছে, তারা বিজনেস করতে পারছে না, ঢাকা শহরে থাকার মতো তাদের আর, তারা ক্যাপাবল না, সেজন্য চলে যাচ্ছে আর কি। তো এই এই যে পরিস্থিতিটা আর কি, এই পরিস্থিতিতে কিন্তু আমরা আলোচনা করছি যে আমরা নিজেরা নিজেরা কিভাবে আমাদের কর্মস্থলটা বাড়াবো আর কি। তা এই সার্বিক দিকে আমি যেটা তুলে ধরলাম, এটা কিন্তু পুরাটাই নেগেটিভ, অর্থাৎ 100% অনিরাপদ। আমার কথা শুনে কিন্তু কেউ মনে করবে আর কি। কিন্তু এই পরিস্থিতিতে আরেকটা জিনিস দেখতে হবে, যে 100% অনিরাপদ আমরা যেটা অ্যানালাইসিস করলাম আমাদের বর্তমান আর্থসামাজিক অবস্থা থেকে, এখান থেকে কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা কিন্তু এই 100% অনিরাপদকে 100% নিরাপদকে কিভাবে আনতে পারি, সেটাই কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার কাজ। ইঞ্জিনিয়ার ইজ দ্যাট প্রফেশনাল পারসন who can invent, who can design, who can analyze, and who can build. Engineer that person who use scientific knowledge to solve practical problem. আর এটা যদি করতে না পারে, তাহলে কিন্তু তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, সে কিন্তু ইঞ্জিনিয়ার না। এই সমস্ত প্রবলেম গুলো ওভারকাম করে আমাদেরকে টিকে থাকতে হবে এবং আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যারা এই লাইনে অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্টের দিকে যাব, তাদেরকে কিন্তু বুঝতে হবে যে এই যে উদ্যোগ, এটা হচ্ছে একটা সৃষ্টধর্মী কাজ। একজন উদ্যোক্তা হচ্ছেন মূলত একজন উদ্ভাবক, যিনি উদ্যোগ গ্রহণের মাধ্যমে অর্থনীতিতে নতুন কিছু সংযোজন করেন। কিন্তু এই উদ্যোগ গ্রহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি ব্যবসায় ঝুঁকি, আর্থিক ঝুঁকি, এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেন এবং মুনাফাযোগ্য সুযোগ গ্রহণ করেন, এবং উদ্যোক্তাদের চ্যালেঞ্জ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন পণ্য বা সেবার সৃষ্টি করেন। এই যে সেবার সৃষ্টি করা, এটাই কিন্তু ক্রিয়েটিভিটি, ইঞ্জিনিয়ারদের কাজ এটি আর কি। তা আমরা, আমার দুটো প্রশ্ন আমার কাছে ছিল। যে প্রথমটা হচ্ছে যে কতটুকু নিরাপদ। আমি সার্বিক দিকে দেখলাম যে এটা 100% নিরাপদ, কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য একটা একটা 100% নিরাপদ। 100% অনিরাপদকে 100% নিরাপদ করাই হলো আমাদের ইঞ্জিনিয়ারের কাজ। এখন আরেকটা জিনিস আসছে প্রশ্ন, যে সেলফ এমপ্লয়মেন্টকে সাস্টেনেবল করার জন্য কি কি করা দরকার, এই ব্যাপারে আমি কিছু কথা বলছি। যে প্রথম হচ্ছে আমরা ডিটারমাইন্ড যে আমরা এই সমস্যাকে সামনে নিয়েই, সমস্যাকে সাথে নিয়েই আমরা সম্মুখের দিকে এগিয়ে থাকবো। তা এই পরিস্থিতি যদি কেউ সেলফ এমপ্লয়মেন্টে সাকসেসফুল হতে চায় এবং সাস্টেনেবল কিছু করতে চায়, তাহলে তাকে কয়েকটা গুণে গুণান্বিত হতে হবে। ফার্স্ট হচ্ছে তাকে নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন এই জন্যই করতে হবে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি বিরাজমান করছে, এইখানে যে কোনো একটা নতুন কিছু করতে গেলে সে সাস্টেনেবল নাও হতে পারে, ফেল করতে পারে। এই জন্য গতানৈতিক ভাবে যেভাবে মানুষ শিল্প কারখানা গড়ে তোলে বা কর্মসংস্থান গড়ে তোলে, তার থেকে গতানৈতিক ভাবে, আমি শব্দটা এই জন্যই বলছি
যে সবাই কিন্তু এই গতানুগতিক ভাবেই দুর্নীতির মধ্যে ঢুকে যায়, গতানুগতিক ভাবেই কিন্তু সে চাঁদাবাজির মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো ওভারকাম করে নিজেকে একটা স্পেশাল পার্সোনালিটি তাকে করতে হবে। তাকে কি করতে হবে, যে তার মধ্যে যদি এই সমস্ত আগে থেকে কোনো ধ্যান ধারণা থাকে যে আমি দুর্নীতির মাধ্যমে মানুষকে ঠকানোর মাধ্যমে কিছু কিছু কাজ করবো, তাহলে সেটা কিন্তু সাস্টেনেবল হবে না। সে হয়তো তার বিজনেস রান করতে পারবে, কিন্তু সে সাস্টেনেবল করতে গেলে তাকে ওই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। তাকে হতে হবে অনেস্ট। চারটা গুণ কমপক্ষে তাকে থাকতেই হবে। যেমন প্রথম হচ্ছে অনেস্ট থাকতে হবে। আমরা জানি যে আমাদের প্রচলিত অনেক কিছু আছে যেগুলোর মধ্যে অনেক ভেজাল, খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্যে ভেজাল, তারপরে কসমেটিক্সে ভেজাল। আমরা ভেজাল ছাড়া কিন্তু কিছু আছে, ইভেন জীবন রক্ষাকারী মেডিসিন যেটা তার মধ্যে ভেজাল। এই ভেজালের মধ্যে যদি কেউ একটা ফ্রেশ প্রোডাক্ট নিয়ে আসতে পারে এবং সেটা মার্কেটিং করতে পারে, তাহলে কিন্তু সে সাস্টেন করবে, তার বিজনেস কিন্তু সে ভালোভাবে চালাতে পারবে। যেমন আমরা এখন দেখছি যে মধু বা মাছ বা আম, হ্যাঁ, এই যে মার্কেট সয়লাভ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে ফ্রেশ আছে খুব কম, দুই একটা। এবং যাদের একটু নাম করেছে, যে যারা একটা রিলায়েবল, যে এটা ফ্রেশ বা এটার মধ্যে কোনো ফরমালিন নাই, হ্যাঁ, দেখা যায় যে অনেক দূর থেকে এসে এসে তার দোকানে ভিড় জমাচ্ছে। আমি পুরান ঢাকায় ওয়ারিতে ছিলাম প্রায় 20 বছর। ওখানে একটা গরুর মাংসের দোকান আছে, হ্যাঁ, ওই টিপু সুলতান রোডে, অনেকে হয়তো জানতে পারেন আর কি। সেই মাংসের দোকানে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষ সেখানে ভিড় জমাইতো, এত ভিড় জমাইতো যে একসময় আমি লাইনে দাঁড়িয়ে আমার মোবাইলটা চুরি নিয়ে গেল। মানে এর মধ্যে বোঝা যায় যে সে কত নাম করেছে আর কি। তার বিজনেস কিন্তু ছোট, একটা গরুর মাংসের দোকান। এই জন্য যে বিজনেস করি আমরা যদি একটু স্পেশালিটি হতে পারি গতানুগতিক সমাজ থেকে, তাহলে অবশ্যই সে সাস্টেনেবল হবে এবং সাকসেসফুল হবে। অনেস্টির সাথে সাথে সিনসিয়ার এবং ইফিসিয়েন্সি থাকতে হবে। হ্যাঁ, একটা মানুষ খুবই অনেস্ট কিন্তু তার দ্বারা কোনো কাজই হয় না, অকর্মণ্য, তাহলে কিন্তু সে কোনো কিছু করতে পারবে না, বিজনেসই করতে পারবে না। আর চাকরি করতে গেলেও সে সেখানে স্থায়ী হতে পারবে না। তৃতীয় যে গুণটা থাকতে হবে, তাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোনো সাস্টেনেবল যদি কোনো বিজনেস বা কোনো ইন্ডাস্ট্রি করতে হয়, তাহলে সেই লাইনে তাকে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে। অনভিজ্ঞ লোক দ্বারা সে যতই সিনসিয়ার হোক, যতই অনেস্ট হোক, সে কিন্তু কোনো এই কাজ করতে পারবে না। তৃতীয় চতুর্থ যে গুণটা থাকতে হবে, সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে অনেকে আলোচনা করে না। আমি কোনো মিটিং এ এ পর্যন্ত কোনো আলোচক এই গুণটা নিয়ে আলোচনা করে না, অথচ আমার কাছে মনে হয়েছে যে যে কোনো কাজের জন্য এই চতুর্থ নাম্বার গুণটা খুবই ইম্পর্টেন্ট। আর সেটা হচ্ছে ধৈর্য। কোনো মানুষের কাছে যদি ধৈর্য না থাকে, সে একটা পয়েন্টে কষ্ট করে একটা পয়েন্টে উঠবে, মানে হঠাৎ করে সে সবকিছু বাদ দিয়ে তার মোবাইল অফ করে দিয়ে সে ঘুমাচ্ছে আর কি। কারণ সে অধৈর্য হয়ে গেছে। এই যে অধৈর্য হওয়ার কারণ হলো, সে যেখানে যায় দুর্নীতি, যেখানে যায় সে পুলিশের হেল্প তো পাই না, আবার উল্টা হ্যারাসমেন্ট করে। সে যেখানে যায় চাঁদাবাজি, তার বিজনেসে রান করতে পারছে না, বা রান হলেও সে সাস্টেন করতে পারছে না। একসময় হতাশ হয়ে সে ড্রপ দিয়ে গেল। এই জন্য 4 নম্বর গুণটা খুবই ইম্পর্টেন্ট। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 66টা আয়াত রাখছে এই ধৈর্যের জন্য আর কি। এবং বলছে যে ইন্নাল্লাহ মাস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্য প্রত্যেকটা কাজের ইম্পর্টেন্ট আমি মনে করছি যে এই ধৈর্যটা। সাস্টেনেবল কোনো শিল্প কারখানা বা বিজনেস কেউ যদি করতে চায়, তাহলে তাকে ছোট থেকে করতে হবে। হ্যাঁ, একবারে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে কোটি টাকা দিয়ে বিজনেস শুরু করবে, তাহলে কিন্তু তার বিজনেস সাস্টেন নাও করতে পারে। কিন্তু আমি যদি আস্তে আস্তে করি, যে কোনো বিজনেস করি আস্তে আস্তে করি, তাহলে হবে কি, আমার যে ইনভেস্টমেন্ট সেটা আমি রোল করতে পারবো এবং ভবিষ্যতে আমার কি করা দরকার সেটা কিন্তু আমি বুঝতে পারবো আর কি। আর একবার যদি আমি সব পুঁজি সেখানে ইনভেস্ট করি, তাহলে এই যে পরিবর্তনশীল, একটা প্রোডাক্ট আমি ছাড়লাম, এই প্রোডাক্টটা না হয়ে এই প্রোডাক্টে অন্য প্রোডাক্ট হবে, কিন্তু আমি তো সেটা লাখ লাখ পিস করে ফেলছি, সেটা আর মার্কেটিং করতে পারছি না। আমার পুঁজি কিন্তু সেখানে ড্রপ হয়ে যাবে, সেখানে জমা হয়ে যাবে। আমি অন্য কাজ, রানিং রানিং ক্যাপিটাল আমার থাকবে না, আমি করতে পারবো না। এই জন্য এই ধরনের কাজ করতে গেলে প্রথমে আস্তে আস্তে ছোট থেকে করতে হবে। সম্ভব হলে একা নামতে হবে। একা নামতে হবে। এই জন্য এটি আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে প্রথমে 3-4 জন বন্ধু মিলে শুরু করে, তারপর নিজেদের মধ্যে একটা ঝগড়া লেগে যায়, হ্যাঁ, স্বার্থের জন্য। এবং
একে অন্যকে সবসময় সন্দেহ করতে থাকে যে ও মনে হয় সবকিছু খেয়ে ফেললো, আরেকজন মনে করে আমি সব কাজ করে প্রফিট কেন চারজনকে দিব। হুম। তখন দেখা যায় যে ওই শিল্প কারখানাটা আর এগোতে পারে না নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে। এই জন্য সম্ভব হলে একা একা শুরু করতে হবে। 4 নম্বর পয়েন্টটা আমাদের সাথে আহ, আমাদের ফাইন্যান্সিয়াল লাইনে আমাদের আলোচক আছেন, উনি হয়তো আমার সাথে এই ব্যাপারটা একমত হবেন না, কিন্তু আমি আমার লাইফ দিয়ে যেটা বুঝতে পেরেছি আমি সেটাই বলছি এবং আমি সেটাই সাজেস্ট করব। সেটা হচ্ছে ব্যাংক লোন এবং সুদ ভিত্তিক লোন পরিহার করতে হবে। আমরা দেখি যে ব্যাংক লোনটা আসলে সাধারণ মানুষের জন্য না আমাদের দেশে। ব্যাংক লোনটা হচ্ছে কোটিপতিদের জন্য, যারা কোটি কোটি টাকা ঘুষ দিতে পারবে। 700 1000 কোটি টাকা লোন নেবে, সেখানে হয়তো 100 কোটি টাকা তারা বিলিয়ে দিল বা ঘুষ দিল আর কি। হ্যাঁ, বাদ বাকিটা নিয়ে এসে তারা ব্যাংক ডিফল্টার হয়ে যাবে, তাদের নামে কেস হবে, 5 বছর জেল খাটবে। 5 বছর জেল খেটে যদি 10 লাখ 10 কোটি টাকা বা 1000 কোটি টাকা যদি আহ, ওখান থেকে আরো 5 কোটি টাকা 500 কোটি টাকা খরচ করলো, 200 কোটি টাকা যদি লাভ থাকে, তো এটা তো অনেক প্রফিটেবল বিজনেস। 5 বছর জেল খাটতে আর কত সময় লাগে? আর 5 বছর জেল হলে 5 বছর খাটতে হয় না। আর এই ধরনের ছোটখাটো যারা ব্যবসা বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান করবে, তারা যদি ব্যাংক লোনের দিকে যায়, তাহলে এক সময় হয়তো হবে কি, তার প্রোডাকশনটা আর চলবে না বা থেমে যাবে। তখন কিন্তু ব্যাংক লোন কিন্তু থামবে না, তখন সে যে ইনভেস্ট করছে সেটা থেকেও কিন্তু তার মাইনাস হতে থাকবে, এক সময় তার রানিং ক্যাপিটাল খেয়ে ফেলবে। হ্যাঁ, সুতরাং আমার পরামর্শ হচ্ছে যারা এই ধরনের শিল্প কারখানা বিজনেস করতে চান তারা ব্যাংক লোন কিন্তু থাকবেন এবং সুদ ভিত্তিক যে লোন আছে সেগুলো পরিহার পরিহার করবেন, তাহলে বিজনেসটা সাস্টেনেবল হবে। ব্যবসা বাণিজ্যের আর একটা জিনিস থেকে আহ, সতর্ক থাকতে হবে, তাহলে বিজনেস যদি একটু বাড়তে থাকে, একটু ডেভেলপ করতে থাকে, তাহলে তার চারিদিকে চাটুকর তোষামোদকারী বা অতি বুদ্ধিজীবী একটা আহ, চক্র গড়ে 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 ওঠে। তখন তাদেরকে সেটা ডাইভার্ট করতে থাকে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই যে এই তোষামোদকারীদের কত ক্ষতি করে। আমি এক লোকের কিছু ইন্ডাস্ট্রি ডিজাইন করি, সে বেশ অনেক মানে টাকাওয়ালা আর কি, এবং গভর্নমেন্টকে ভালো ট্যাক্স দেয়, প্রতি মাসে প্রায় 2.5 কোটি টাকা মান্থলি ট্যাক্স দেয় আর কি। তো সে একটা ইন্ডাস্ট্রিতে গেছে, যে সেখানে তার বাউন্ডারি কাজ চলছে। তা উনি গাড়ি থেকে নেমে বললো, এই বাউন্ডারিটা একটু বাঁকা হয়েছে না রে? যারা ছিল সবাই আর বললো, হ্যাঁ তো বাঁকাই তো দেখা যায়। তারপর উনি বললো, ওই ওইদিকে ধর, ওইদিকে ধরে ধাক্কা দে, আর তোরা এইদিকে ধাক্কা দে, তাহলে সোজা করে। বেশ অনেক ধাক্কাধাক্কি, কোনক্ষণ ধাক্কাধাক্কি হলো, ধাক্কাধাক্কির পরে এখন বলে এখন সোজা হয়েছে না? বলে হ্যাঁ একটু সোজা মনে হয়। তা ওই শিল্পপতি কিছুক্ষণ পর বললো, আচ্ছা এটা ফাউন্ডেশন করে গ্রেড বিম দিয়ে করছে না? তো ইঞ্জিনিয়ার বললো, হ্যাঁ ফাউন্ডেশন দিয়ে গ্রেড বিম দিয়ে করা। তখন বকা দিল আর কি, এই ফাউন্ডেশন দিয়ে গ্রেড বিম দিয়ে করলে ধাক্কাইলে কি কোনো বিম বাউন্ডারি ওয়াল সোজা হবে? তখন সবাই বললো, না না না, কখনোই সোজা হবে না এটা। হ্যাঁ? তো এই হলো তোষামোদকারীদের ভূমিকা এটা আর কি। এই তোষামোদকারী কিন্তু গভর্নমেন্ট থেকে শুরু করে সব জায়গায় একটা চক্র করে এবং নিজেদের মধ্যে থেকে এটা হয় আর কি। তারা মানুষকে ডাইভার্ট করে, যা সুস্থ চিন্তা থেকে ডাইভার্ট করে। আমরা যদি এই কয়টা পয়েন্ট স্মরণ রাখি, তাহলে যে আমরা যে কোনো কিছু করতে গেলে আমার মনে হয় যে সেটা সাস্টেনেবল হবে। এখন আমি যদি সময় থাকে আমার, তা আমি কয়েকটা, বেশি বলবো না, আমি দুটো বিজনেসের কথা বলবো আর কি, যেটা আত্ম কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়ক হবে এবং আনকমন। তার মধ্যে একটা হচ্ছে যে স্ক্র্যাপ মেটাল রিসাইক্লিং বিজনেস। নাম শুনে হয়তো বুঝতে পারছেন যে স্ক্র্যাপ মেটালস সেটা হলো লোহা লস্কর হতে পারে, বিল্ডিং ম্যাটেরিয়ালস হতে পারে আর কি। আমি আহ, জাপানিদের সাথে এই একটা ফার্মের সাথে এই কাজটা করেছে আর কি। ওরা প্রথমে একটা ফিজিবিলিটি স্টাডি করলো ঢাকা শহরে, যে কি পরিমাণ পুরানো বিল্ডিং ভেঙে ফেলতে হতে পারে। তারপরে কিছু ম্যাটেরিয়ালস আমরা ওখান থেকে নিয়ে টেস্ট করলাম, বিশেষ করে কনক্রিট ম্যাটেরিয়াল যেগুলো ছিল, যে সেগুলা রিসাইকেলিং করা যাবে কিনা বা রিউজ করা যাবে কিনা। তখন আমি নিজেই ল্যাবরেটরি টেস্ট করলাম। পাথরের একটা গুণাগুণ হলো যে ওর অ্যাব্রেশন ভ্যালু, আমাদের দেশে অ্যাব্রেশন ভ্যালু যত কম হবে পাথরটা তত ভালো। আমাদের দেশে সাধারণত রোড বা ভালো কাজের জন্য 30% অ্যাব্রেশন ভ্যালু রাখা হয়। তা আমি ওখানে 35 থেকে 40% রেজাল্ট পেলাম আর কি। তখন তাদের দেওয়াতে তারা খুব খুশি হলো, হ্যাঁ এটা রিসেলিং মেটেরিয়াল হিসেবে কাজ করা যাবে। এর মানে হচ্ছে এটাই, যে তারা পুরোনো বিল্ডিং যেগুলো মানুষ ডিসবিল্ডিং করে নতুন বিল্ডিং করে আর কি, সেগুলো কিনবে,
সেখান থেকে এই কংক্রিটের তারপর ব্রিক্স টিক যেগুলো আছে সেগুলো তারা কালেকশন করবে এবং সেটাকে মেশিন দ্বারা ওই ডিসবিল্ডিং করবে, করে বিভিন্ন সাইজের তারা মেটেরিয়াল সেগ্রেগেট করে এইগুলো রিসাইক্লিং করবে, অর্থাৎ রোড প্রজেক্টে হোক বা অন্য প্রজেক্টে হোক এগুলো তারা সেল করবে আর কি। এটা তারা কিন্তু এই টেকনোলজি নিয়ে আসছে কিন্তু জাপান থেকে আমাদের দেশে আর কি, এবং তারা ফিজিবিলিটি স্টাডি করে সাকসেসফুল হয়েছে আর কি। এখন আমি আমার নতুন প্রকৌশলীদের কাছে যারা বেকার আছেন আর কি তাদেরকে বিশেষ করে এই দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা এই বিজনেসটা করতে পারেন তাহলে কিন্তু এর সাথে আরো অনেক সাইড বিজনেস আছে। যেমন আপনি একটা বিল্ডিং এর সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড, সেখানে আপনি একটা বিল্ডিং ডিসবিল্ডিং করলে রড পাবেন, পাথর পাবেন, সেখানে ইট পাবেন, এবং আরো বিল্ডিং এর যেটা ফার্নিচার আছে বা ওই জানলা দরজার যে কাঠগুলো আছে এগুলো পাবেন না। এগুলো কিন্তু আলাদা আলাদা করে যদি আপনারা একটু রিপেয়ারিং করেন তাহলে এগুলো অনেক অনেক সেল করা যায়। তাহলে আপনি বিল্ডিংটা অনেক সময় কিন্তু এই সমস্ত বিল্ডিং হয় কি, ডেভেলপার বা ক্লায়েন্টে করে কি যে আমার বিল্ডিংটা তুমি ভেঙে নিয়ে যাও, এরকমও করে। আবার কিছু কিছু জায়গায় আছে অকশন হয়, কত আমাকে দিবা। তার মানে ক্লায়েন্টের যত তাড়াতাড়ি বিল্ডিংটা সরানো যায় তত তার জন্য লাভ। হ্যাঁ, এই সুযোগটা যদি আমাদের এই নবীন বিশেষ করে ইঞ্জিনিয়াররা এটা নেয়, এই জন্য খুব একটা বড় এক্সপিরিয়েন্সও দরকার হবে না। তাহলে কিন্তু তার সাথে আরো অনেক কর্মসংস্থান তারা সৃষ্টি করতে পারে। জাস্ট আমি এটা একটা উদাহরণ দিলাম যে এই বিজনেস করা যায়। আরেকটা হলো আমি ওই যে প্রথমে কয়েকটা গুণের কথা বলছি যে এক্সপিরিয়েন্স থাকতে হবে আর কি। দেখেন আমাদের দেশে যারা ডেভেলপমেন্ট বিজনেস করে আর কি তারা কিন্তু এখন ফেল করছে বলতে হবে, এই সেক্টরটা কিন্তু একটা ডুবে গেছে। এর একটা অন্যতম কারণ, তারা অর্থনৈতিক কারণ যাই দেখাক না কেন, অন্যতম কারণ হলো আপনি দেখেন এই ডেভেলপার যারা বিজনেস করছেন বা এখনো আছেন তার মধ্যে কতজন ইঞ্জিনিয়ার, দেখা যায় যে সবই হলো নন ইঞ্জিনিয়ার, যাদের এই বিল্ডিং সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নাই, একটা এস্টিমেট করে এক্সপিরিয়েন্স নাই, হ্যাঁ, ডিজাইনের ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নাই, তারা হলো অন্যের উপর ডিপেন্ড করে বিজনেসটা করে। আর যদি কোনো ইঞ্জিনিয়ার এই বিজনেসটা করে তাহলে কিন্তু তার অনেক এক্সপিরিয়েন্স কিন্তু সে এখানে কাজে লাগাতে পারছে এবং কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না তাকে, সরাসরি সে কিন্তু এখান থেকে ডিসিশন নিতে পারছে এবং সে এই বিজনেসটাকে তার জন্যই পারফেক্ট, একজন ইঞ্জিনিয়ারের জন্যই পারফেক্ট। ল্যান্ড বিজনেসের ক্ষেত্রেও ঠিক একই কথা। এই প্রফেশনাল যে বিজনেস গুলো, নন প্রফেশনাল লোকগুলো এসে এই বিজনেসটাকে পুরাটাই নষ্ট করছে। এর ফলশ্রুতিতে হচ্ছে কি, যারা এখানে অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছে এবং এর সাথে রিলেটেড তারাও প্রতারিত হচ্ছে এবং যে বিজনেস করছে সেও ধ্বংস হচ্ছে আর কি। এই ক্ষেত্রে যদি আমাদের প্রকৌশলীরা যদি এগিয়ে আসে, যার যার বিজনেস সেই যদি করে, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম এবং মানুষগুলোকে এরকম প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারতাম। তো আমি আমার আলোচনার মোটামুটি শেষের দিকে আসছি। আমি আবারও উপস্থাপক সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান শুনছেন, অ্যাটাচড হয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রফিকুল ইসলাম স্যারকে। স্যারের খুব সুন্দর অভিজ্ঞতা থেকে আমাদের অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন এবং উনি যে কথাগুলো বলেছেন অ্যাকচুয়ালি আমাদের গতানুগতিক যে বিজনেসের ধারা আমরা সেটাতে না গিয়ে কিভাবে নতুন ভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সেলফ ডেভেলপমেন্ট আমরা তৈরি করতে পারি এই ব্যাপারে উনি কথা বলেছেন এবং উনি ব্যাংক রিলেটেড কিছু কথা বলেছেন। আমরা এই ব্যাংকের লোন এবং আমাদের বিজনেসের যে রিস্ক আছে এই ব্যাপারে আমাদের প্রোগ্রামে কথা বলবেন আমাদের রোবায়ের সাইমন চৌধুরী স্যার। স্যার হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফাইন্যান্স বাংলাদেশ ইউনিভার্সিটি, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং স্যার ক্যাপিটাল মার্কেট অ্যানালাইসিস। স্যারের কথা শুনতে হলে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকতে হবে। আমাদের এই জিনিসগুলো আজকে যারা আছেন এই রিস্ক কি কি থাকতে পারে, কিভাবে ফাইন্যান্স করতে পারবো, কোথা থেকে ফাইন্যান্স অ্যারেঞ্জ করব, এগুলো জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাদের লাইভটি আপনারা অনেক বেশি বেশি করে শেয়ার করুন। বেশি বেশি করে শেয়ারের মাধ্যমে আমাদের সকল বিআই সকল ইঞ্জিনিয়ার ভাই বোনদেরকে এই তথ্যগুলি পৌঁছিয়ে দেওয়াতে সহযোগিতা করবেন। এরই সাথে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আরেকজন বক্তা ছিলেন মোহাম্মদ ফারুক হোসেন স্যার। ওনার ছোট ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে উনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমরা আমাদের দ্বিতীয় বক্তা আমাদের নজরুল ইসলাম ভাইয়ের কাছে চলে যাব।
যে উনি ওনার সাথে আমরা যে জিনিসটা জানতে চাইবো যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন প্রকৌশলীদের আত্মকর্মসংস্থান তৈরিতে কিভাবে উদ্বুদ্ধ করে, কি কি পদক্ষেপ আমরা বিএই থেকে নেওয়া হয়েছে, এবং শিক্ষাঙ্গন থেকে প্রকৌশলীদের আত্মকর্মসংস্থান তৈরিতে কতটা দক্ষ করে তোলা হচ্ছে, ছাত্রছাত্রীদের একাডেমিক শিক্ষা জীবন থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কতটা প্রস্তুত হওয়া উচিত বলে আপনি মনে করেন, জনাব নজরুল ইসলাম ভাই? নজরুল ইসলাম ভাই, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু হেডফোনটা ক্লিয়ার করবেন। না, এখনো একবার বলেন কিছু। না, আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। হেডফোনটা খুলে আবার লাগাইতে বলেন। আপনি হেডফোনটি আনপ্লাগ করে আরেকবার প্লাগ ইন করে নিতে পারেন। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা খুব বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের সকল মেম্বাররা যেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সবার কাছে পৌঁছে যায়, এই জন্য সবার কাছে বলবো আপনারা খুব বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করেন। আমাদের অতিথিদের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন, আমরা চেষ্টা করব যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। নজরুল ইসলাম ভাই, আমরা বুঝতে পারছি না আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে। মাইটা কি মিউট আছে না আনমিউট আছে, একটু চেক করুন। না, আনমিউট আছে, আনমিউট আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। কথা মনে হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা তাহলে এই মুহূর্তে নজরুল ইসলাম ভাইয়ের কাছে আমরা পরে যাচ্ছি, ওনাকে আমরা আবার লগ আউট করে লগ ইন করে নিচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের প্রফেসর স্যারের কাছে চলে যাব। স্যারের কাছে আমরা জানতে চাইবো, স্যার, বাংলাদেশে আত্মকর্মসংস্থান তৈরিতে উদ্যোক্তাদের প্রভাব অনেক। এই উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে ফান্ড রাইজ করা কেমন সুযোগ আছে বলে আপনি মনে করেন, এবং বর্তমানে বাংলাদেশে যে উদ্যোক্তা তৈরির একটা ধারা, যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে, এটি অর্থনীতিতে কতটুকু যৌক্তিক বা উপযোগী বলে আপনি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে উদ্যোক্তা বলতে আমরা আসলে কি বুঝি? আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে যে কেউ নতুনভাবে কোনো একটা কিছু শুরু করাকে উদ্যোক্তা বলে। নতুনভাবে কোনো কিছু শুরু করা বলতে আমরা কি বুঝি? আমরা নর্মালি এখানে সাধারণত ব্যবসার কথাই বলি। আমাদের দেশে ব্যবসাটা সত্যিকার অর্থে ভ্যালু ক্রিয়েশনের চেয়ে অনেক বেশি ব্যাপারটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করাটাকে শুধুমাত্র টার্গেট করা হয়। এটা একটা ঝামেলা তৈরি হয়। একটা ডিফারেন্স আছে ভ্যালু ক্রিয়েশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশনের মধ্যে। যে ব্যাপারটা কীরকম, যেমন হচ্ছে আমাদের রফিকুল ইসলাম স্যার বললেন যে বিল্ডিং ভাঙ্গার যে ব্যবসাটার কথা উনি যেটা বললেন, এখানে আমরা আসলে কি করতেছি? আমরা একটা বিল্ডিং ভাঙতেছে, বিল্ডিং ভাঙার পরে ওইখানকার যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা আরেকবার ভাবে বিক্রি করে দিচ্ছি। এই জায়গায় সত্যিকার অর্থে আমরা কিন্তু আলাদা করে কোনো ভ্যালু ক্রিয়েট করতেছি না, বাট আমরা সার্ভিস প্রোভাইড করতেছি। ইটস এ সার্ভিস ইন্ডাস্ট্রি এবং এখান থেকে আমরা কিছু প্রফিট করতে পারবো। দ্যাটস অলসো এ গুড বিজনেস। কিন্তু যখন আমরা সত্যিকার অর্থে উদ্যোক্তার কথা বলি তখন আমরা বলি হচ্ছে কিছু জিনিস যা কোনো কোনো সমস্যার সমাধান করবে। যদি আমরা বড় বড় বিজনেসগুলো দেখি ওয়ার্ল্ডে, কি কি বড় বড় ব্যবসা এখন মানে অনেক বড় হয়ে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে গুগল। কি করছে ওরা? ওরা ফার্স্ট কাজ যেটা করছে, লোকজন অনেক রকম তথ্য খুঁজতে সমস্যা হয়, ওরা একটা সার্ভার বানাইছে যেখান থেকে খুঁজলে সব কিছু পাওয়া যাবে, সমস্যার সমাধান করছে। ফেসবুক
কি করছে ফেসবুক? সবাই সবার সব সব খোঁজ খবর রাখতে পারতেছে না, অনেক দূরে আছে, যোগাযোগ বেশি হচ্ছে না, যোগাযোগটাকে আমি ইজি করে ফেলবো, আমি এখান থেকে ব্যবসা করব। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো সে কিছু একটা ভ্যালু ক্রিয়েট করতেছে। এখন উদ্যোক্তারা বাংলাদেশে যে কাজ করতেছে তারাও কিন্তু আসলে অনেক ভ্যালু ক্রিয়েট করে। যেমন পাঠাও কি কাজ করছে? ঢাকা শহরে অনেক জ্যাম, এখান থেকে আর এখানে যেতে অনেক সময় লাগে। সো এই জন্য কি করা দরকার? আমার তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করা দরকার। তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করার বেস্ট ওয়ে কি? বেস্ট ওয়ে হচ্ছে আমি সুন্দর করে মোটরসাইকেল করে চলে যাব, তাড়াতাড়ি যাব, ঝামেলা শেষ। তো এগুলো জায়গায় যখন করে আমরা এরকম করে ব্যবসাগুলো তৈরি করি, উদ্যোক্তা হয়, এন্টারপ্রেনারশিপ বলে, এগুলো তৈরি হয়, সবচাইতে প্রথমে কোশ্চেন চলে আসে, টাকা কই পাবো? অনেক আইডিয়া মাথায়, টাকা কই পাবো? এখন টাকা পাওয়ার আসলে অনেকগুলো রাস্তা আছে, অনেক ধরনের রাস্তা আছে। ফার্স্ট অফ অল আমরা সবসময় বলি যে একটা হচ্ছে সেলফ ফাইন্যান্সিং। তার মানে হচ্ছে আপনার নিজের টাকা, আপনার জমানো কিছু টাকা আছে, জমানো কিছু পুঁজি আছে, সেটাকে আপনি নিজে ইনভেস্ট করতেছেন। দ্যাটস ওয়ান টাইপ অফ ফাইন্যান্সিং আপনি একটা করতে পারেন। 2 নাম্বার হচ্ছে ডেপ্ট ফাইন্যান্সিং। ডেপ্ট ফাইন্যান্সিং এর ব্যাপারটা কি? আপনি বিভিন্ন জায়গা থেকে লোন নিতে পারেন, ব্যাংক থেকে লোন নিতে পারেন, বন্ধু বান্ধবের কাছ থেকে লোন নিতে পারেন, দেন হচ্ছে আপনার লোকজনের কাছ থেকে লোন নিতে পারেন। সো বিভিন্ন জায়গা থেকে আপনি লোন নিতে পারেন। যখন আপনি লোন নিতে যাবেন তখন আপনার মাথায় কয়েকটা জিনিস আগে রাখতে হবে। নাম্বার 1, আপনি যে লোনটা নিচ্ছেন তার জন্য আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে। ইন্টারেস্ট যদি পে করতে হয়, আপনি যে ব্যবসা করতেছেন সেই ব্যবসা থেকে কি আপনি ইন্টারেস্টের চেয়ে বেশি ইনকাম করবেন নাকি কম করবেন? এক্সাম্পল দিয়ে একটা ছোট্ট করে ধরেন, আপনি একটা বার্গারের দোকান দিবেন। বার্গারের দোকান দেওয়ার জন্য আপনার 1 লক্ষ টাকা দরকার। 1 লক্ষ টাকার ফর এক্সাম্পল রাফলি 1 মাসের ইন্টারেস্ট 1,500 টাকা। আপনি পুরো ব্যবসা চালায়, দোকান চালায়, বার্গার বিক্রি করে এমপ্লয়ীদের বেতন দেওয়ার পরে আপনার কাছে যদি 2,000 টাকা না থাকে, তাহলে আপনি লোন শোধ করে এই ব্যবসা সাস্টেন করতে পারবেন না। আপনাকে লোন শোধ করতে হবে এবং আপনার কাছে কিছু থাকতে হবে। সো এটা হচ্ছে আরেকটা ফেজ লোনের। এছাড়াও আরো বেশ কিছু জায়গা আছে যেখান থেকে উদ্যোক্তারা টাকা পাইতে পারে। কোন কোন জায়গা? কিছু জায়গায় ভেঞ্চার ক্যাপিটালিজম বলে কিছু কথাবার্তা আছে, যেখানটায় অনেকে ইনভেস্ট করে। লাইক আমি আপনার এখানটায় আপনার টোটাল ইনভেস্টমেন্টের 20% আর 40% আমি আমার নিজের টাকা থেকে ইনভেস্ট করব। আমি কোনো কাজ করব না, আমি আপনার বোর্ড মেম্বার হয়ে থাকব, বাট আপনার বিজনেস রান আপনি করবেন এবং প্রফিটের পার্সেন্টেজ আমি পাবো, যেটা অনেকটা শেয়ারের মতো। এছাড়াও কিছু কিছু কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে, যারা হচ্ছে সিড ফান্ডিং করে। সিড ফান্ডিং বলতে কি বোঝায়? আপনার একটা আইডিয়া আছে, এটা নিয়ে এখনো কাজ করেন নাই, জাস্ট আইডিয়াটা আছে আপনার, আপনাকে কিছু টাকা পয়সা ওরা দিবে উইদাউট ইন্টারেস্ট, উইদাউট এনিথিং। আপনি এটা রান করে দেখবেন যে এটা সাস্টেইন করে কিনা। এরকম বেশ কিছু ভেঞ্চার ক্যাপিটাল আছে, যেমন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল আছে, দেন বিডি ভেঞ্চার ক্যাপিটাল আছে, দেন বাংলাদেশ অ্যাঞ্জেলস আছে। এছাড়া হচ্ছে বেশ কিছু আপনার মোবাইল কোম্পানিগুলো, তাদের বেশ কিছু অ্যাক্সিলারেশন প্রোগ্রাম আছে, যেমন জিপি অ্যাক্সিলারেশন আছে, তারপরে হচ্ছে বাংলা লিঙ্ক আইটি ইনকিউবেটর আছে। তো এরা বিভিন্ন রকম সিড আইডিয়াকে, বিভিন্ন রকম বিজনেসের সিডকে একদম ইনিশিয়াল লেভেলে ফাইন্যান্সিং করে। যদি এটা সাস্টেইন করে, এরপরে আপনি সেই জিনিসটাকে নিয়ে বড় বড় ইনভেস্টরের কাছে যেতে পারেন, যেই দেখো আমি একটা প্রোটোকল রান করছি, আমি একটা বিজনেসটা একটা ছোট জায়গায় রান করছি। ফর এক্সাম্পল যেটা বার্গারের দোকান বললাম, আমি উত্তরাতে এই দোকানটা রান করছি। এই উত্তরায় রান করার পর আমি দেখছি যে হ্যাঁ, এখানে আমার 20% প্রফিট থাকতেছে, দ্যাটস ভেরি গুড। সো তুমি আমাকে আরো টাকা দাও, আমি পুরো বাংলাদেশে রান করব কিংবা পুরো ওয়ার্ল্ডে রান করব। সো এইগুলো হচ্ছে আপনার বেশ কিছু জায়গা যেখান থেকে ফান্ড রাইজ করা যায়। আরেকটা জায়গা আছে বাংলাদেশে, সেটা হচ্ছে স্টার্ট আপ বাংলাদেশ। এরাও বেশ ভালোভাবে সাপোর্ট দেয়। ওইখানে আপনি যদি আপনার বিজনেস প্রপোজাল জমা দেন, আপনি যদি বিজনেস প্রপোজাল রাইটিং ইটস এ হিউজ থিং। আপনাকে এখানে আইডিয়া থেকে শুরু করে আপনার ফোরকাস্টেড এক্সপেন্স থেকে শুরু করে আপনার প্রফিটেবিলিটি, ওয়েজ অফ আর্নিং, সব কিছু পুরো জিনিসটাকে হাতের মধ্যে দিয়ে আপনার একটা প্রপোজাল তৈরি করতে হবে। এই প্রপোজালটা সাবমিট করার পরে তারাও আপনাকে বেশ কিছু
জায়গায় হচ্ছে সাপোর্ট দিতে পারবে, এবং অনেকটা সাপোর্ট, বেশ কিছু জায়গা বলতে অনেকটা সাপোর্ট ওরা দিতে পারবে। এবং এইবারে প্রথমবারের মতো বাংলাদেশ গভর্নমেন্ট এন্টারপ্রেনারশিপের জন্য 10 কোটি টাকা আলাদা একটা বরাদ্দ রাখছে বাজেটের মধ্যে। এই বাজেটের মধ্যে বরাদ্দ থাকার ফলে যে সুবিধাটা হয়েছে, যেটা হচ্ছে সরকারিভাবেও আমরা বেশ কিছু জায়গা থেকে সাহায্য পেয়ে থাকি। এরপরে আরো একটা ওয়ে আছে ফান্ডিং করা, সেটাকে আমরা বলি ক্রাউড ফান্ডিং। ক্রাউড ফান্ডিং বলতে হচ্ছে প্রত্যেকের কাছ থেকে 10 টাকা, 100 টাকা, 500 টাকা যে যেভাবে দিচ্ছে দিয়ে আমরা একটা ফান্ড জোগাড় করি। বাংলাদেশেও এটা আছে। বাংলাদেশে এটা দুটা, আমার জানা মতে মোটামুটি 2 জায়গা থেকে ক্রাউড ফান্ডিং এখন হয়। একটা হচ্ছে ফান্ড এসএমই, আর আরেকটা হচ্ছে অপরাজয় নামে হচ্ছে আরেকটা আছে। এই দুইটা থেকে মোটামুটি ক্রাউড ফান্ডিং হয়। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তো ক্রাউড ফান্ডিং হয়। সো এই যে ক্রাউড ফান্ডিং হওয়ার ফলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমরা অনেক ছোট, মানে অনেক বড় বড় ব্যবসা এরকম ছোট ছোট ফান্ডিং দিয়ে করে ফেলা যায়, সুবিধা হয়। এটার আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, যদিও এটা ঠিক ব্যবসা না, এটা হচ্ছে অনেকটা কি বলবো, সোশ্যাল ওয়ার্কের মতো। যেমন এইবার বাংলাদেশের 49তম স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কিছু অর্গানাইজেশন ওরা ঠিক করছে যে বাংলাদেশের উপকূলে 49 লাখ গাছ ওরা রোপণ করবে। সো এখান থেকে ওরা একটা ক্রাউড ফান্ডিং করছে, যে যেমন পারে। একটা গাছের জন্য 100 টাকা হলে 100 টাকা, কেউ যদি 10টা গাছ দিতে চায় 1000 টাকা, যে যেভাবে পারে এভাবে কন্ট্রিবিউট করে তারা একটা প্ল্যান করছে যে এটা করবে, অ্যান্ড দ্যাটস এ ভেরি গুড ওয়ান। সো এরকম ক্রাউড ফান্ডিং করে আপনি বিজনেসের জন্য ফান্ড রাইজ করতে পারেন। এটা হলো একটা। দ্বিতীয়টা, আপনারা বললেন যে বাংলাদেশের মতো জায়গায় অর্থনীতিতে স্টার্ট আপগুলো কিংবা হচ্ছে এই উদ্যোক্তারা আসলে অর্থনীতিতে কতটা রোল প্লে করতেছে। অনেক, উত্তর হচ্ছে অনেক, এবং এটা আরো অনেক বাড়বে। আপনি যদি যে কোনো ডেভেলপ কান্ট্রিকে দেখেন, সবখানেই তাদের সবচাইতে বড় রোলটা প্লে করে আপনার উদ্যোক্তারাই। আমেরিকায় গুগল আছে, মাইক্রোসফট আছে, ফেসবুক আছে। তারা কারা? তারা বেসিক্যালি সবই হচ্ছে কোনো না কোনো এন্টারপ্রেনার, তারাই তো এই বিজনেসটা শুরু করছে। এরপরে কারা আছে? এরপরে যদি আপনি সাউথ কোরিয়ার দিকে দেখেন, স্যামসাং, তাদের জিডিপির অ্যারাউন্ড 12% ওরা সাপ্লাই দেয়, একটা মাত্র কোম্পানি। সো এই যে বড় বড় কোম্পানিগুলো, একইভাবে বাংলাদেশেও ধীরে ধীরে এটা শুরু হচ্ছে। বাংলাদেশে গভর্নমেন্ট জবের জন্য হুড়োহুড়ির পরিমাণ অনেক বেশি, কারণ সিকিউরিটি অনেক বেশি, দে আর পেইং ভেরি ওয়েল, অনেক সিকিউর। বাট স্টিল সবাই গভর্নমেন্ট জবে যায় না, অনেকে যাইতে পারে না, অনেকে যায় না যে বিভিন্ন কারণে। তো তারা কি করবে? দে হ্যাভ টু অপশন। নাম্বার ওয়ান, তারা কোনো একটা প্রাইভেট জবে ঢুকে যাবে। নাম্বার টু, তারা নিজে কোনো একটা বিজনেস শুরু করবে, কোনো একটা ব্যবসা শুরু করবে যেখানে অন্য কাউকে এই জবটা দেওয়া যায়। সো এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারগুলো যদি ঠিক মতো রান করতে থাকে, যদি এগুলোকে আমরা নার্সিং করতে পারি, তাহলেই দেখা যাবে যে আমাদের এইখানটায় যেভাবে ব্যবসাগুলো গ্রো করতেছে, কারণ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট গ্রোয়িং ইকোনমিগুলোর একটা। সো এই অবস্থায়ও যদি আমরা আমাদের যে ইয়ুথ আছে এবং যাদের যে আপনার এন্টারপ্রেনার মাইন্ড আছে, তাকে যদি আমরা ঠিকমতো নার্সিং করতে পারি, সাপোর্ট দিতে পারি, তাহলেই আমরা দেখব যে অনেক তাড়াতাড়ি আমাদের ইকোনমির মধ্যে এটার ক্যাপাবিলিটি এবং এটার ইনপুট আরো বাড়তে থাকবে। এই পর্যন্তই। আর যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা আমাকে করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। হ্যালো 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 মশির ভাই, আমাকে শোনা যাচ্ছে? যে আমি শুনতে পাচ্ছি, আমার কথা কি স্পষ্ট? হ্যালো। হ্যাঁ, জি জি, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের নজরুল ইসলাম ভাই চলে এসেছেন। আমি নজরুল ইসলাম ভাইয়ের কাছে যাওয়ার আগে স্যারের কাছে প্রশ্ন করব। আমাদের কিন্তু দেশে এখন অনেক অনেক উদ্যোক্তা হচ্ছে। এই কোভিড এর সময় আমরা দেখেছি যে ঘরে ঘরে ছোট ছোট উদ্যোক্তা তৈরি হয়েছে। আমাদের একথা সত্য যে আমাদের এই উদ্যোক্তারাই আমাদের ইকোনমিতে অনেক বেশি একটা ইম্প্যাক্ট ফেলে এবং দেশের অর্থনীতির চাকাকে
মানে তারা সচল রেখেছে। আর তাছাড়া আমার মনে হচ্ছিল যে আমার ব্যক্তিগত অভিমত যে আমাদের অর্থনীতিটা অনেকটা থমকে যেত, যেভাবে আমাদের ইন্ডাস্ট্রি ছিল, যেভাবে আমাদের ব্যবসাতে অনেক বড় ধাক্কা লেগেছিল। আমি জানতে চাইবো যে আমাদের যে কোভিড এর সময় কিছু 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 অনেক বেশ কিছু উদ্যোক্তা আমাদের তৈরি হয়েছে, আপনি এটার ব্যাপারে কি বলবেন যে এটা কি কতটুকু ঝুঁকিমুক্ত, বা এটা আমাদের ফিউচারে কতটুকু আরো বেশি ডেভেলপ করা যেতে পারে, তাদের প্রতি আপনার কোনো সাজেশন আছে কিনা? আচ্ছা, কোভিড এর ক্ষেত্রে যে ব্যাপারটা আসলে হয়েছে, এখানে যতটা না প্ল্যানিং করে উদ্যোক্তা তৈরি হয়েছে, তার চেয়ে বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে আসলে দরকারের খাতিরে। অনেকের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, অনেকের চাকরি চলে গেছে, অনেকে বাসায় বসে বাসায় জাস্ট সিম্পলি বসে আছে, ওরা জানে না এখন আমি কি করব, হাউ শুড আই আর্ন। সো তারা কি করতেছে, দে হ্যাভ ট্রাইড সামথিং এন্ড দ্যাটস ভেরি ওকে, দ্যাটস ভেরি ওকে। এবং এই জায়গাটায় এটাকে যদি সাস্টেইন করতে হয়, এটাকে যদি লং টার্মে এটাকে সাস্টেইন করে রাখতে হয়, তাহলে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু প্ল্যান ফর ফার্দার, নট মোর, নট ফর 6 months or 1 year, 2 or 5 years। যেখানটা সবচেয়ে বেশি যেটা হয়েছে ঢাকায়, আমি দেখলাম যে কোভিড এর সময় কয়েকটা বিজনেস খুব রান করছে অনলাইনে। একটা হচ্ছে হোমমেড খাবারের ব্যবসা, 2 হচ্ছে মাস্কের ব্যবসা, এবং 3 হচ্ছে মানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, আর 3 নাম্বার হচ্ছে বেশ কিছু বাংলাদেশি ড্রেসের ব্যবসা। আপনি এখানে একটা জিনিস মজা মজা একটা খেয়াল করে দেখবেন যে এই যে 3টা জায়গা তৈরি হয়েছে, প্রথমেরটা হচ্ছে খাবারের ব্যবসা। যদি আপনি আপনার কোয়ালিটি মেনটেন করতে পারেন, আপনি যদি ঠিক মতো ঠিক পরিমাণ জিনিস সাপ্লাই দিতে পারেন, দ্যাটস ভেরি ওকে, আপনি এটা সাস্টেইন করতে পারবেন। বাট আপনাকে এটা হিসেব করে দেখতে হবে যে আপনার রিটার্ন কত আসতেছে। লোকজন আসলে আপনার যে জিনিসের দামটা আপনি চাচ্ছেন, এটা দিয়ে সে কি সেই পরিমাণ অ্যামাউন্ট পাচ্ছে কিনা, সেই পরিমাণ সার্ভিস পাচ্ছে কিনা। 2 নম্বর, একটা জামার ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবেন, খেয়াল করছেন কিনা জানি না, ফেসবুকে বিভিন্ন ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসের বিক্রি কমে গিয়েছে। কারণ এটা না, ডিমান্ড কমে গেছে, কারণ হচ্ছে বর্ডার লক করা, সো জিনিস আসতেছে না, বাট স্টিল পিপলস আর গোয়িং টু বাই দোজ থিংস। তো তারা কি করছে, তারা যেটাকে এই যে গ্যাপটা, এই গ্যাপটা ওরা ফিল আপ করতেছে হচ্ছে দেশি যারা আছে তাদের বানানো প্রোডাক্ট দিয়ে। সো ইটস এন অপরচুনিটি ফর আস। আমরা যদি এমন কিছু জিনিস এখন কাস্টমারদের দিতে পারি যেটা ইন্ডিয়ান কাপড় চোপড় এবং পাকিস্তানি কাপড় চোপড়ের সাথে কম্পিট করতে পারে উইথ এ কম্পিটিটিভ প্রাইস, তাহলে আমরা এই জায়গাটা দখল করে ফেলতে পারবো। এই জায়গাটা কিন্তু এখন খালি আমাদের জন্য। সো প্রত্যেকটা জিনিসই যখন করেই প্রতিবারই দুনিয়াতে যখনই কখনো ঝামেলা আসছে, যখনই কোনো প্যান্ডেমিক আসছে, যখনই কোনো যুদ্ধ হয়েছে, তখনই নতুন নতুন বিজনেস করার জায়গা তৈরি হয়েছে। এখন এই বিজনেস করার জায়গাগুলোকে আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি কিনা, পুরোটা আমাদের উপর ডিপেন্ড করবে। যারা এখন ব্যবসা করছে অনলাইনে, ফাইন এনাফ, আলহামদুলিল্লাহ সবাই ব্যবসা করছে, কিন্তু তাদেরকে চিন্তা করতে হবে যে তারা যে ব্যবসাটা করতেছে, এই ব্যবসাটা লিগাল, ইথিক্যাল এবং কাস্টমার ওরিয়েন্টেড কিনা। যদি 3টা না হয়, ফর দ্য শর্ট টার্ম এটা হয়তো রান করে যাবে, টিকেও যাবে, কিন্তু লং রানে 1 বছর 1.5 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। সো এটা আপনার জন্য আরো বেশি লস বিয়ার করে আনবে প্রফিটের বদলে। সো যারা ব্যবসা করতেছে তাদেরকে এখনই সবচেয়ে ভালো সময় তাদের ব্যবসার জন্য তাদের ব্যবসার জন্য অ্যানালাইসিসটা করে ফেলা, শর্ট অ্যানালাইসিস করে ফেলা, তাদের স্ট্রং পয়েন্ট কি, উইক পয়েন্ট কি, অপরচুনিটি কি, থ্রেট কি, অ্যানালাইসিস করে দেন তারা সেই অনুযায়ী তাদের বিজনেস প্ল্যানটা তৈরি করে ফেলবে, এবং সেটাকে যদি রান করতে পারে ইন দ্য লং রান, দ্যাট উইল বি ভেরি ওকে। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর দিয়েছেন আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য। এখানে ফার্স্টে আমাদের মানে খেয়াল রাখতে হবে আমাদের প্ল্যানিংটা। আমরা যদি শর্ট টার্ম প্ল্যানিং করি ইটস ওকে, আমরা যদি লং টার্ম প্ল্যানিং করি ইটস ওকে। আমরা চিন্তা করবো অ্যাকচুয়ালি আমরা বিজনেসটা কিভাবে থিঙ্ক করছি, আমাদের রিস্ক গুলোকে ফার্স্টে আইডেন্টিফাই করে দেন আমরা যে কোনো ড্রাইভ দিতে পারবো, যে কোনো একটা স্টার্ট আপ নিয়ে নামতে পারবো। এখানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের তরুণদের সাথে আছেন এবং উদ্যোগীদের সাথে আছেন। আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আবারও বলবো, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমাদের নজরুল ভাইয়ের কাছে যাব। নজরুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন?
শুনতে পাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনার কাছে জি। প্রশ্ন ছিল আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন প্রকৌশলীদের আত্মকর্মসংস্থান তৈরিতে কিভাবে উদ্বুদ্ধ করে, এবং দ্বিতীয় প্রশ্ন হলো, শিক্ষাঙ্গন থেকে প্রকৌশলীদের আত্মকর্মসংস্থান তৈরিতে কতটা দক্ষ করে তোলা হচ্ছে, ছাত্রছাত্রীদের একাডেমিক শিক্ষা জীবন থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কতটুকু প্রস্তুত বলে আপনি মনে করছেন আপনার জায়গা থেকে? জি, ধন্যবাদ মশিউর রহমান আপনাকে। এবং আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হলো আমার এখানে নেট প্রবলেমের কারণে মূলত আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আহ, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম স্যার এবং রুবায়েত সাইমন চৌধুরী স্যার। আহ, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং আমাদের সেলফ এমপ্লয়মেন্ট সম্পর্কে আহ, বেশ কিছু ধারণা দিয়েছেন, কিভাবে আমরা সেলফ এমপ্লয় হতে পারবো। এখন আমার কাছে যে প্রশ্ন রাখা হয়েছে যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন প্রকৌশলীদের আত্মকর্মসংস্থানের কি উদ্বুদ্ধ, আহ, কিভাবে উদ্বুদ্ধ করে, তার আগে আমার কিছু কথা বলতে হবে এই ইঞ্জিনিয়ারদের সুবিধা অসুবিধা এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট এই বিষয়ে। আমাদের দেশের অনেক মেধাবী শিক্ষার্থী আছে এবং আমাদের যে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানও গড়ে তুলছে। এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখন সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমাদের অনেক সমস্যাও আছে, তাই সমস্যার কথার দিকে আমরা না যাই। আমাদের এই সেলফ এমপ্লয়মেন্ট করার জন্য, এই আত্মকর্মসংস্থান করার জন্য কি কি পদক্ষেপ আমরা বিএ থেকে নিয়েছি, এই প্রসঙ্গটা আমি একটু পড়ে যাচ্ছি। একটু প্রেক্ষাপট বর্ণনা না করলেই নয়। আমাদের দেশের মেধাবী অনেক ইঞ্জিনিয়ার আছে যারা বহির্বিশ্বের অনেক ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। আমার একটা উদাহরণ না দিলেই নয়, সেটা হলো যে বরিশাল জেলার বাকেরগঞ্জের কৃতি সন্তান, লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর সহযোগী অধ্যাপক ডক্টর হাসান শহীদ। তিনি এই এই পৃথিবীর প্রথম সোলার হেলিকপ্টার উদ্ভাবক। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশের এই মেধাবী সে আপনার লন্ডনে সে এই যে তার উদ্ভাবক বা তার এই যে মেধার যে বিকাশটা সেখানে ঘটাতে পেরেছে, বাট আমাদের দেশে কিন্তু এটা সম্ভব হয়নি। কি কারণে? যে আমাদের সরকারের যে পৃষ্ঠপোষকতার যে বিষয় আছে এবং আমাদের শিক্ষা অঙ্গনের যে পরিমাণ টেকনোলজি বা যে পরিমাণ যে প্রযুক্তিগত আহ, যে চাহিদা আমাদের দরকার একজন এই যে ইঞ্জিনিয়ারদেরকে বা আপনার একজন উদ্ভাবককে যে সহযোগিতাটা দরকার, সেই সহযোগিতার আমাদের দেশে ঘাটতি আছে। এখন আমাদের এই বিএ এর পক্ষ থেকে কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। যেমন বিএ আপনার ট্রেনিং সেল তৈরি করেছেন, জব প্লেসমেন্ট সেল তৈরি করেছেন। এখানে যে বিষয়টা হলো যে যে টেকনোলজিতে, যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে 4 বছর ডিপ্লোমা শেষ করার পরে এবং তার যে স্কিল ডেভেলপমেন্ট যে ট্রেনিং এর যে বিষয়টা আছে, এই বিষয়টা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন মানে গুরুত্বের সহিত এটা উপলব্ধি করতে পেরেছে যে একজন ফ্রেশ ইঞ্জিনিয়ার যে কেবল সদ্য বের হয়েছে, তাকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমাদের একটা প্রশিক্ষণ বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার করা দরকার। তার ধারাবাহিকতায় আমরা অলরেডি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, যেহেতু ফিজিক্যালি এখন আমাদের ক্লাস বা ট্রেনিং করানো সম্ভব হচ্ছে না এই করোনা পরিস্থিতিতে, অলরেডি আমরা টেকনোলজি ওয়াইজ, অর্থাৎ যে স্টুডেন্ট বা যে উদ্যোক্তা
যদি মনে করে যে আমি ইলেকট্রিক্যালের উপরে ডিপ্লোমা করেছি, সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যালের যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আমাদের অপশন রয়েছে, সেখানে আমরা তাদেরকে আরো উদ্বুদ্ধ করি যে অবশ্যই চাকরির যে বিষয়টা একটু বলা দরকার। বাংলাদেশের প্রেক্ষাপটে যে চাকরির যে অবস্থা, একজন ইঞ্জিনিয়ার সে 4 বছর লেখাপড়া করে 6,000 থেকে 8,000 টাকা বেতনে তার চাকরি করতে হচ্ছে। এটা খুবই দুঃখ। অভিজ্ঞতায় যে যে টেকনোলজির উপরে অভিজ্ঞ, আমরা আমাদের এই বিয়ের সদস্যদেরকে সেই সেই বিষয়ের উপরে ট্রেনিং করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে সেই বিষয়ে আমরা স্কিল করে এবং এবং ব্যবসায়িক দিকে নিজেকে স্বাবলম্বী করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। আর একটা বিষয় হলো, আমার কাছে আর একটা প্রশ্ন রাখা হয়েছে, শিক্ষাঙ্গন থেকে প্রকৌশলীদের কর্মসংস্থান তৈরিতে কতটা দক্ষ করে তোলা হয়েছে। এখন যে শিক্ষাঙ্গনের যে বিষয়টা আছে, আমাদের দেশের প্রেক্ষাপটে যে সরকারি যে পলিটেকনিক রয়েছে তার যে প্রাইভেট পলিটেকনিকের সংখ্যা বেশি। এখন এখানে আমাদের যে একটা স্টুডেন্টকে আমরা কতটা দক্ষ করতে পেরেছি এবং তারা দক্ষতার সহিত চাকরি বলি এবং তারা যদি তাদের ব্যবসা বা আত্মকর্মসংস্থান নিজে তৈরি করতে চায়, সেক্ষেত্রে সক্ষম কিনা, সেক্ষেত্রে আমার যে মূল্যায়ন এই এই প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আছে তার বাইরে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, এই ট্রেনিং অবশ্যই দরকার। কারণ আমাদের এই পলিটেকনিক গুলো যারা আছে সরকারি এবং সরকারি পলিটেকনিকের সমস্যা হলো সেখানে ইনস্ট্রুমেন্ট গুলা পর্যাপ্ত থাকলেও সেখানে এই প্রশিক্ষণ গুলা সাধারণত কম হয়ে থাকে এবং প্রাইভেট পলিটেকনিকে আপনার সরঞ্জাম যা থাকা দরকার, হ্যাঁ, আমার জানা মতে সেই পরিমাণ এই যে টেকনোলজির সরঞ্জাম নাই। না থাকলে একজন শিক্ষার্থী সে কিভাবে তার স্কিলকে ডেভেলপ করবে যদি সে ট্রেনিংটা না পায়, প্র্যাকটিক্যাল যদি সে ব্যবহারিক ক্লাসটা সে ঠিকভাবে যদি করতে না পারে। তাই আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং সরকারকেও গুরুত্ব দিতে হবে যে এই শিক্ষা কাঠামোকে পরিবর্তন করা এবং সরকারি বেসরকারি সকল পলিটেকনিক বা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয়ের নজরদারিতে আনতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে ইকুইপমেন্টের ব্যবস্থা করতে হবে। এটা আমার মতামত। সেক্ষেত্রেই আমাদের এই স্কিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বের হবে। ইতিমধ্যে আমাদের অগণিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের নিজস্ব উদ্যোগে, যেমন কনসাল্টিং ফার্ম, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে অগণিত ট্রেডসম্যান ও অকারিগরিক মানব সম্পদের উন্নয়নে কর্মকাণ্ডে জড়িত করতে সক্ষম হয়েছে এবং বৈদেশিক চাকরিতেও কারিগরির পদে ব্যাপকভাবে ডিপ্লোমা প্রক্রিয়ার চাহিদা বিরাজমান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রকল্পের প্রতিষ্ঠা ছিল দেশ ও জাতির স্বার্থেই, কিন্তু সেই দেশ ও জাতির স্বার্থে কিন্তু সেটা আমাদের কথায় আছে কিন্তু বাস্তবে নাই। এক্ষেত্রে আমরা আমাদের শিক্ষা অঙ্গনে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা অবশ্যই বলবো এবং তারা যাতে চাকরির চেয়ে তাদের অভিজ্ঞতা অনুযায়ী, অর্থাৎ যে যে অবস্থানে আছে বা যে যে টেকনোলজিতে আছে
সেই বেস করে যদি তারা নিজেদেরকে বলে গেছেন, এখানে ব্যবসা রিস্ক অবশ্যই আছে, এটা অস্বীকার দুঃখিত দুঃখিত আমাদের নজরুল ইসলাম ভাইয়ের নেটওয়ার্কের কারণে মনে হয় সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। এই পর্যায়ে আমাদের প্রধান বক্তা বলবো আমাদের রফিকুল ইসলাম স্যার। স্যার ডুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার পাশ করেছেন। স্যার পদ্মা মেঘনা গোমতী সেতুর একজন কনসালটেন্ট ছিলেন। উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ কিছু বিজনেস রিলেটেড নলেজ শেয়ার করেছেন। আমরা ইঞ্জিনিয়াররা কিভাবে আমাদের ক্রিয়েটিভিটিতে কাজে লাগিয়ে ডেভেলপমেন্ট করা যায়, দেশের জন্য কাজ করা যায়, সেই ব্যাপারে কথা বলেছেন। আমি এক বাক্যে, স্যার আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। বিআইই ইঞ্জিনিয়ারদের প্রতি আপনার আপনার মানে উপদেশ বা পরামর্শ কি হবে, কিভাবে তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করবে, কিভাবে তারা আরো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি বিআই এর প্রথম একটা প্রোগ্রামে কিছু কথা বলেছিলাম। সেখানে আমার নিজের কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে, আমি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একজন লাইফ ফেলো এবং সেখানকার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের নির্বাচিত সদস্য ছিলাম। 3 বার আমি নির্বাচিত হয়েছি। আমি যেটা দেখেছি আর কি, যে কাজের ধরন, প্যাটার্ন, আইবির যে কাজের প্যাটার্ন আর বিআই এর যে কাজের প্যাটার্ন, এটা ফার ডিফারেন্স। বিআই এ রুট পর্যায়ে ইঞ্জিনিয়ারদেরকে অর্গানাইজ করছে এবং তাদের স্বার্থ সংরক্ষণ করছে, কিন্তু আমাদের আইবির কার্যক্রমটা হলো একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। এর নিচে আমরা নামতে পারি না, যে কোনো কারণেই হোক। হ্যাঁ, আমরা যে উপজেলা পর্যায়ে যাব বা রুট পর্যায়ে একজন ইঞ্জিনিয়ারকে খোঁজ খবর নিব, এই সুযোগটা আমাদের নাই। কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি যারা বিআই এর অর্গানাইজার এখানে আছেন, যে রুট পর্যায়ে এই যে আমাদের বিশাল টেকনিক্যাল পার্সন ইঞ্জিনিয়ারদের খোঁজ খবর নেওয়া, তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া, তাদেরকে ট্রেন আপ করা, চাকরিতে তাদেরকে যোগদানের ব্যবস্থা করে দেওয়া, এই যে একটা বিশাল কর্মকাণ্ড আর কি। এটা আপনারা এটা করছেন এবং দেশ ও জাতি এর জন্য বহু বেশ উপকৃত হবে আমি আশা করছি। তা আমরা যারা এখন সদ্য পাস, এদের জন্য একটা চ্যালেঞ্জ, যে সদ্য পাস করা ইঞ্জিনিয়াররা প্রথমে কিভাবে জব ঢুকবে। এই ক্ষেত্রে বিআইএ একটা ভালো ভূমিকা পালন করতে পারে। যেমন আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল রিলেটেড কথাই আমার কাছ থেকে আসবে বেশি আর কি। ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণে বিল্ডিং হচ্ছে এবং সেখানে সাইট ইঞ্জিনিয়ার আছে, বেশ কিছু সাইট ইঞ্জিনিয়ার আছে। আমরা যারা বিআই এর মেম্বার হয়েছে বা সদস্য হবে বা সদস্য হওয়ার উপযোগী, এদেরকে কিন্তু আমরা অর্গানাইজ করে সেই সমস্ত সাইটে তাদের এক্সপিরিয়েন্স গ্রো করার জন্য কিন্তু পাঠাতে পারি। একবার কোনো ইঞ্জিনিয়ার যদি একটা সাইটে ঢুকে এবং সেখানে যদি সে সুপারভিশন করে
তাহলে কিন্তু তার বিশেষ করে চাকরি পেতে, পরবর্তী চাকরি পেতে সুবিধা হয়। সে বলতে পারে আমি অমুক জায়গায় কাজ করেছি। এই এক্সপিরিয়েন্স তার খুবই কাজে লাগে, বিশেষ করে যারা সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার। বিআই এর মাধ্যমে এটা হতে পারে যে একটা লিস্ট থাকবে, ডাটা থাকবে যে এই কাজগুলো কোথায় কোথায় হচ্ছে। আর আছে কিছু সেক্টর আছে যেগুলো আমাদের ইঞ্জিনিয়াররা জানেনই না, যে এই সমস্ত সেক্টরে ইঞ্জিনিয়ারদের বিশাল কাজ করার সুযোগ আছে। সেই সমস্ত ক্ষেত্রগুলো তাদেরকে একটু খোঁজ দেওয়া জাস্ট আর কি। সরি, যেমন আমি সারা জীবন যেখানে কাজ করে আসছি আর কি, এই সেক্টরটা সম্পর্কে ইঞ্জিনিয়ার একেবারেই জানে না। যে কে প্রজেক্টে যায় না কেন, দেখি যে ওই সীমিত কিছু ইঞ্জিনিয়াররা সেখানে আবার ওই প্রজেক্টে আসছে। সেটা হচ্ছে কনসাল্টিং ফার্ম যেগুলো আছে, এটা হলো বিশেষ করে যারা ডোনার, বিদেশি ডোনার, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, ইসলামিক উন্নয়ন ব্যাংক, এই সমস্ত ডোনাররা যে ডোনেট করে যে কাজগুলো, সেগুলো মাস্ট কনসালটেন্ট থাকতেই হবে, এবং কনসালটেন্টের সুপারভিশন, তাদের সার্টিফিকেটের মাধ্যমে তারা কাজটা এক্সিকিউট করে। এবং একটা জরিপে দেখা গেছে যে গভর্নমেন্ট কাজগুলো যেগুলো হয় সেগুলো আমরা জিওবি বলি, জিওবি ফাইন্যান্স বলি আর কি। জিওবি যে কাজগুলো হয় সেগুলো 50% থেকে 60% কাজ হয় আর কি, আর বাদ বাকিগুলো মিসইউজ হয়, যেটা আমি আমার বক্তব্যের প্রথম থেকে বলছিলাম। কিন্তু কনসালটেন্টের মাধ্যমে যে কাজগুলো হয় সেগুলো মোর দেন 90% অ্যাচিভমেন্ট আছে, এবং কাজের কোয়ালিটি গুণমান সব খুবই ভালো। এই জন্য ডোনাররা কনসালটেন্ট নিয়োগ করে সে কাজগুলোকে এক্সিকিউট করে। এই কনসালটেন্ট ফার্ম, অনেকগুলো কনসালটেন্ট ফার্ম আছে, এখানে প্রচুর ইঞ্জিনিয়ার প্রয়োজন। এখন যেমন এয়ারপোর্টের কাজ চলছে, পদ্মা ব্রিজের কাজ চলছে, তার বিভিন্ন ফ্লাইওভারের কাজ চলছে আর কি। এই যে ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রগুলো কিন্তু বিআই এর মাধ্যমে ইঞ্জিনিয়ারদের কাছে পৌঁছানো যেতে পারে, যে তোমরা এখানে নক করো। এখানে সিস্টেমটা খুব সুন্দর, আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, আপনার সিভি দিয়ে তারা টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল প্রপোজাল দিবে। কাজটা পেয়ে গেলে যারা ওর মধ্যে লিস্টেড ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তাদেরকেই শুধুমাত্র ওখানে নিয়োগ দিতে পারবে, বাইরের লোক নিয়োগ দিতে পারবে না। কোনো কারণে যে তারা জয়েন না করে বা তাদেরকে পাওয়া না যায়, সেই ক্ষেত্রে খুব কষ্ট করে ফার্মগুলো অন্যকে রিপ্লেসমেন্ট দেয়। হ্যাঁ, এই ক্ষেত্রগুলো আমরা তাদেরকে জানাই দিতে পারি। আর বিশেষ করে আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বললাম, যে নিজেই নিজের কর্মস্থান অর্থাৎ কর্মসংস্থান, এই জন্য বিআইয়ের একটা সেল গঠন করা যেতে পারে। এই সেলের মাধ্যমে সেটা মনিটরিং করবে এবং বিভিন্ন রকম তাদেরকে পরামর্শ দিবে বা সাহায্য করবে। এই কার্যক্রম যদি বিআই এর মাধ্যমে হয় তাহলে রুট পর্যায়ে ইঞ্জিনিয়ার উপকৃত হবে, এবং দেশ জাতীয় অর্থনৈতিক ভাবে উপকৃত হবে, এবং একটা বেকার সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। স্যার শেষে আসলে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমরা যখন থিওরিটিক্যাল পড়ালেখা করি, আমরা যখন একটা চাকরির ইন্টারভিউ বোর্ডে যাই, আমাদের প্র্যাকটিক্যাল কোশ্চেন করা হলে দেখা যাচ্ছে যে আমরা সঠিক উত্তর দিতে পারি না। তো এক্ষেত্রে আমরা বিআই এর পক্ষ থেকে আমরা আমাদের ট্রেনিং সেল করেছি, সেখানে দক্ষ জনশক্তি মাধ্যমে আমরা দেশকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে আমরা আগাচ্ছি। আমি এ পর্যায়ে আবারও আমাদের নজরুল ইসলাম ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি বলে নিচ্ছি, আমরা আমাদের খুব অল্প সময়ের ভিতরে আমাদের লাইভ প্রোগ্রামটি শেষ হবে। আপনারা যারা এখনো লাইক কমেন্টস এর সাথে করেননি বা যারা শেয়ার করেননি, আপনারা প্রোগ্রামটি বেশি বেশি শেয়ার করে বিআই এর সকলের কাছে পৌঁছিয়ে দিতে সহযোগিতা করুন। আমাদের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যেতে আপনারা সহযোগিতা করুন। আশা করি সবাই বিআই এর সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। নজরুল ইসলাম ভাই। জি, ধন্যবাদ মশিউর রহমান। আমি আবারও দুঃখিত, আমার আসলে এই আজকেই নেট সমস্যা একটু বেশি মনে হচ্ছে। আমি যেখানে আর কি কথা আমার মানে অলরেডি আমি শেষ করব, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আন্তরিকভাবে আবারও দুঃখিত। বিআই আসলে আমাদের প্রাণের সংগঠন। বিআই কে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, আমরা চাই বিআই কে নিয়ে আমরা এগিয়ে যেতে। আমরা এই মুহূর্তে আমাদের রুবাইদ স্যারের কাছে একটা প্রশ্ন, যে কিছু ভাই প্রশ্ন করেছেন যে করোনার সময় অনেকে চাকরি চলে গিয়েছে, তারা কিভাবে আত্মকর্মসংস্থান বা নিজের সেলফ এমপ্লয়মেন্ট কিভাবে করবে। যদিও এই প্রশ্ন উত্তর স্যার আগেই দিয়েছেন। আমি স্যারকে বলবো যে শেষ পর্যায়ে আপনি বিআই এর যে এত বড় একজন
একটা সংগঠন। আমরা চেষ্টা করছি আমাদের সর্বাত্মক, আমরা রাত দিন 24 ঘন্টা যারা আমাদের এখানের সমন্বয়ক আছেন, যারা নীতি নির্ধারিত আছেন, ওনারা নিজে চাকরি করে ব্যবসা বাণিজ্য করে আবার তারা সংগঠনের জন্য রাত দিন 24 ঘন্টায় তারা কাজ করছেন। আমরা আশা করি একটা সময় বিএকে আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো। আমি স্যারের কাছে পরামর্শ চাইবো যে আপনি এই মুহূর্তে বা আমাদের বিএইর এই ফ্যামিলির জন্য আপনার পরামর্শটা কি হবে? স্যার আনমিউট করে নেন আপনার মাইক্রোফোনটা। জি সরি। তো আপনারা আসলে যে কাজটা করছেন সেটা খুবই ভালো। সবসময় যেটা দেখা যায় যে সবকিছু শহর কেন্দ্রিক হয়ে গেছে, সবকিছু ঢাকা কেন্দ্রিক, সবকিছু চিটাগাং কেন্দ্রিক। এখানে আপনারা যখন রুট লেভেলের সবার সাথে, যেটা আপনারা বললেন যে প্রত্যেকটা জেলা ওয়াইজ জোন ওয়াইজ আপনারা ভাগ করেছেন, সেখানে সব ইঞ্জিনিয়ারদের সাথে আপনারা যোগাযোগ করছেন, তো ইনফরমেশন গুলোকে যদি ঠিক মতো রুট লেভেলে পৌঁছায় দেওয়া যায় তাহলে এটা অ্যাজ এ হোল খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। এবং বিআই যদি এই রুট লেভেলের মানুষদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে যদি তাদের সাথে কানেক্ট করতে পারে, যেটা মনে হয় সবচেয়ে বেশি দরকার, এবং তাদেরকে বেশ কিছু ট্রেন আপ করতে পারে, খুবই স্বাভাবিক ব্যাপার যে ছেলেটা পঞ্চগড়ের কোনায় বসে আছে কিংবা যে হচ্ছে মানিকগঞ্জের একটা গ্রামে আছে, তার কাছে ঠিক সেই পরিমাণ ইনফরমেশন এবং রিসোর্স যাবে না যতটা না যে ছেলেটা হচ্ছে কেবল ঢাকা বুয়েট থেকে পাশ করে বের হয়েছে কিংবা গাজীপুর থেকে বের হয়েছে। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা মিনিমাইজ করতে যদি তারা সাহায্য করতে পারে, আপনারা যদি এই কাজটা করতে থাকেন, অবশ্যই সবারই আপনারা অনেক জব আছে, অনেক কাজ করতে হয়, তার মাঝখান থেকে সময় বের করে কষ্ট করে হলেও যদি আপনি এই কাজটা করতে পারেন, আমার ধারণা 2 থেকে 3 বছরের মধ্যে বিআই বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন হয়ে দাঁড়াবে। ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট করার জন্য। আমরা চেষ্টা করব, আমরা চেষ্টায় আছি, যারা আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ট্রাস্টি বোর্ড এর মামুন ভাই, শ্রদ্ধেয় মামুন ভাই, উনি যথেষ্ট পরিমাণ সময় দিয়ে, শ্রম, মেধা দিয়ে সবাইকে ইউনাইটেড করছেন। আমাদের যারা কোঅর্ডিনেটর আছেন, আমাদের বিভিন্ন সেলের যারা বা কনভেনার কমিটি যেগুলো আছে, জেলা পর্যায়ে যে কমিটিগুলো আছে, তারা সব সময় বিআই কে তাদের অন্তরে ধারণ করে তারা কাজ করছেন। আমরা এর মধ্যে আমাদের মানবতার সেবার জন্য আমরা ব্লাড ডোনেশন নামে একটা সেল করেছি, যেখানে আমাদের কোনো ইঞ্জিনিয়ার ভাইয়েরা যদি কখনো কোনো সমস্যা হয়, আমরা তাকে রক্ত, একজন ডোনার দিয়ে তাকে সাপোর্ট দিচ্ছি। জব ম্যানেজমেন্ট আমরা একটা সেল করেছি, আমাদের অনেক জব অপরচুনিটি আসে। আমরা চেষ্টা করি আমাদের যে সকল ভাইয়েরা জব আছে, যতটুকু আমরা পারি, আমাদের কাছে যদি কোনো সোর্স থাকে, আমরা চেষ্টা করি যে তাদের মাধ্যমে যদি একটা কর্মসংস্থান তৈরি করা যায়, দেশের অর্থনীতিতে কোনো ধরনের একটা ছোট ভূমিকায় আমরা রাখতে পারি, তখনই আমাদের সার্থকতা হবে। আমরা চাই আমাদের বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে, বাংলাদেশের কর্মসংস্থান তৈরিতে বিআই এর ভূমিকাই হবে সবচেয়ে বেশি। এটাই আমরা মনে করি, এটাই আমাদের আশা। আমরা এ পর্যায়ে আমাদের লাইভের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমরা আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ বিএ পরিবার থেকে, অনেক অনেক ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম স্যারকে এবং রুবাইদ সাইমন চৌধুরী স্যারকে আমাদের এই লাইভে আসার জন্য ধন্যবাদ। এবং বিএ পরিবার থেকে আমি মোহাম্মদ মুশিউর রহমান সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী প্রোগ্রামে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।